প্রিয় শিক্ষার্থীরা, আমি মন্দিরা হালদার, প্রভাষক, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজ, গভ এলবিকে আইসিটি অ্যান্ড ম্যানেজমেন্ট ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা। আমরা এখন শুরু করব উৎপাদন। প্রথমেই বলবো উৎপাদন কি। প্রকৃতপক্ষে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, নতুন উপযোগ সৃষ্টি করে। এখন উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ হচ্ছে যা মানুষের অভাব মেটায়, তাই হচ্ছে উপযোগ। এখন আমি তোমাদের এই উপযোগ সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। এদেশের সব জেলায় সব ধরনের পণ্য উৎপাদিত হয় না। যেমন মুন্সিগঞ্জে ভালো আলু উৎপাদিত হয়, আবার নরসিংদীতে ভালো কলা এবং সবজি উৎপাদিত হয়, রাজশাহীতে ভালো আম উৎপাদিত হয়। কিন্তু তাই বলে কি সারা দেশের মানুষ এই পণ্যগুলো ব্যবহার করে না? হ্যাঁ, করে। কিভাবে করে? রাজশাহীর আম পরিবহনের মাধ্যমে সারা দেশের মানুষ ব্যবহার করে থাকে। যখন এই পরিবহনের মাধ্যমে মানুষের কাছে যায়, তখন সেটা হয় হচ্ছে স্থানগত উপযোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মানুষ তার বুদ্ধি, শ্রম ও মেধা খাটিয়ে এক জায়গায় উৎপাদিত পণ্য বিভিন্ন এলাকার মানুষ ব্যবহার করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনের সংজ্ঞা এরকমভাবে বলা যায়, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে মানুষ তার ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে, নতুন উপযোগ সৃষ্টি করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে। যেমন রাজশাহীতে উৎপাদিত আম, যখন এই আম দিয়ে বিভিন্ন ধরনের জেলি তৈরি করা হয়, তখন সেটা নতুনভাবে মানুষের সামনে উপস্থাপিত হয়, তখন এর উপযোগিতা আরও বেড়ে যায়। এমনকি মানুষ আম যে মূল্য দিয়ে কিনে থাকে, জেলিটা তার থেকে বেশি মূল্য দিয়ে কিনতেও মানুষ আগ্রহী হয়। মাটি তো একটি প্রাকৃতিক সম্পদ। এখনও গ্রাম বাংলায় মাটি দিয়ে অনেক ঘর দেখা যায় যেখানে মানুষ বসবাস করে থাকে। মাটি দিয়ে অনেক তৈজসপত্র তৈরি হয়। ড্রয়িং রুম সাজানোর জন্য নানা রকম শোপিস মাটি দিয়ে তৈরি করা হয়, এবং এমনকি এখন আমরা দেখে থাকি যে মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর গয়নাও তৈরি করা হয়ে থাকে। তাহলে মাটি একটি প্রাকৃতিক সম্পদ, আর এই মাটির রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করে মানুষ ব্যবহার উপযোগী করছে। তাহলে আমরা কি বলছি? এখানেও বলছি যে উৎপাদন বলতে বোঝাচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে মানুষ ব্যবহার উপযোগী নতুন পণ্য সৃষ্টি করে থাকে। প্রকৃতপক্ষে শুধু সৃষ্টি করা বোঝায় না, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করাটাকেই উৎপাদন বলে। আমরা বলতে পারি আরেকটা কথা, উৎপাদন হতে গেলে সেখানে অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। কেমন? মনে করো যে সকালবেলায় মা অনেক খাবার তৈরি করেছেন, যেগুলো রুটি দিয়ে মনে করো যে অনেক পিঠা তৈরি করা হলো, পিঠাগুলো তৈরি করে বাড়ির সদস্যদের মধ্যে উনি পরিবেশন করলেন। কিন্তু এটাও তো একটা খাবার তৈরি হলো, প্রকৃতপক্ষে এটাকে উৎপাদন বলা চলে না, কারণ এর কোনো বিনিময় মূল্য নাই। তাহলে উৎপাদন হতে হলে সেখানে একটা বিনিময় মূল্য অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বলতে পারি? বলতে পারি উৎপাদন বলতে বোঝায় সৃষ্টি করা, তবে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে থাকে। এবং এ থেকে আমরা কয়টা বৈশিষ্ট্য দেখতে পাই, যেমন হচ্ছে উৎপাদন একটি প্রক্রিয়া। উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে।
উৎপাদনের অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। উৎপাদন প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে। আমরা বললাম উৎপাদন একটা প্রক্রিয়া। হ্যাঁ, উৎপাদনটা অবশ্যই একটা প্রক্রিয়া, কারণ কোন প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা, এটা তো অবশ্যই একটি প্রক্রিয়া। উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে, উৎপাদন প্রতিনিয়ত নতুন নতুন উপযোগ সৃষ্টি করছে। যেমন আম থেকে জেলি তৈরি হচ্ছে, কাঠ থেকে আসবাবপত্র তৈরি হচ্ছে, নতুন নতুন। কাঠ তো একটা গাছ, গাছ থেকে কাঠ উৎপন্ন হয়, আর কাঠ থেকে নতুন নতুন আসবাবপত্র তৈরি হয়, কাঠ থেকে অনেক কিছু তৈরি হয়। তাহলে নতুন নতুন উপযোগ সৃষ্টি করে। আমরা বলেছি যে উৎপাদনের অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। উৎপাদনের যে ক্ষেত্রে বিনিময় মূল্য থাকে না, অর্থের লেনদেন থাকে না, সেটা কখনোই উৎপাদন হতে পারে না। আবার বলছে যে উৎপাদন প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে। হ্যাঁ, যেমন হচ্ছে মাটি থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র, তারপরে কাঠ থেকেও বিভিন্ন ধরনের আসবাবপত্র, ঘর বাড়ি তৈরি হতে পারে। তারপরে বিভিন্ন ফল, যেমন আম থেকে বিভিন্ন ধরনের জেলি উৎপাদন হতে পারে। আটা ময়দা থেকে, গম থেকে আটা, এরকম আটা থেকে রুটি, কেক তৈরি হতে পারে। এরকম নতুন নতুন পণ্য উৎপাদন হতে পারে। তো এই ছিল আমাদের উৎপাদন। তাহলে আমরা বললাম যে উৎপাদন বলতে বোঝাচ্ছে মূলত প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে উৎপাদন। এখন আমরা বলবো উৎপাদনের রূপ। উৎপাদনের রূপ, আমি একটি উদ্দীপক লিখব। মিস্টার এক্স একজন ব্রেড ফ্যাক্টরির মালিক। তার কারখানায় 15 জন শ্রমিক কাজ করে। তার কারখানায় উৎপাদিত দ্রব্য সামগ্রী সংরক্ষণের জন্য তার কারখানার পাশে একটি গুদাম ঘর আছে। এছাড়া তার 5টি ভ্যান আছে, যেগুলো
তার কারখানার উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন খুচরা দোকানে সরবরাহ করে থাকে। এখন আমরা এই উদ্দীপকটির মাধ্যমে উৎপাদনের রূপগুলো বুঝে নিতে পারি। কেমন? মিস্টার এক্স একজন ব্রেড ফ্যাক্টরির মালিক, তার কারখানায় 15 জন শ্রমিক কাজ করে। এখানে একটা লাইন লেখা হয়নি। তার কারখানায় শ্রমিকরা বিভিন্ন ধরনের বিস্কুট, রুটি, কেক তৈরি করে। এখানে বলছে কি যে মিস্টার এক্স একজন ব্রেড ফ্যাক্টরি মালিক, তার কারখানায় 15 জন শ্রমিক কাজ করে। তার কারখানার শ্রমিকরা বিভিন্ন ধরনের বিস্কুট, রুটি, কেক তৈরি করে। এই ব্রেড ফ্যাক্টরিতে যে বিভিন্ন ধরনের বিস্কিট, রুটি, কেক তৈরি হচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে পণ্যের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ, নতুন পণ্য তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। তারপরে কি বলা হচ্ছে? যে তার কারখানার উৎপাদিত দ্রব্য সামগ্রী সংরক্ষণ করার জন্য তার কারখানার পাশে একটি গুদাম ঘর আছে। গুদাম ঘরে দেখা যাচ্ছে কি যে বিস্কিট, রুটি, কেক এই যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সবগুলোই তো আর দিনের দিন বিক্রি হবে না। কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখার জন্য একটা গুদাম ঘর তার কারখানার পাশে আছে। এটাকে বলা হয় যে কিছুদিনের জন্য, মানে সংরক্ষণ করে রাখার জন্য যে জায়গাটা তৈরি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সময়গত উপযোগ। সেটা গুদাম ঘরে সংরক্ষণ করে রেখে যে উপযোগটা তৈরি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সময়গত উপযোগ, যে আজকে উৎপাদিত পণ্য কিছুদিন পরে হলেও বিক্রি করা যাবে। তারপরে কি বলছে? যে কারখানার এছাড়া তার 5টি ভ্যান আছে, যেগুলো কি করে তার কারখানার উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন খুচরো দোকানে সরবরাহ করে থাকে। এই যে 5টি ভ্যান পরিবহনের মাধ্যমে তার আশেপাশে যত খুচরা দোকানগুলো আছে, সেই তার উৎপাদিত পণ্যগুলো সে কি করে সেখানে সরবরাহ করে থাকে, মানে স্থানান্তর করে থাকে। আর স্থানান্তর করাটাকে বলা হয় হচ্ছে স্থানগত উপযোগ। যখন এক স্থান থেকে অন্য পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। তাহলে দেখতে পাচ্ছি কি যে রূপগত উপযোগ হলো, সময়গত উপযোগ হলো, স্থানগত উপযোগ হলো, এবং সর্বশেষ কি বলছে? খুচরা দোকানে সরবরাহ করে থাকে। মানে খুচরা দোকানে যখন পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে, তখন কি হচ্ছে? তখন মালিকানা পরিবর্তন করা হচ্ছে, মানে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হচ্ছে। মানে যখন তার ব্রেড ফ্যাক্টরির মালিক, সে তার পণ্য যখন অন্য কারো কাছে দিয়ে দিচ্ছে, তখন তার সত্ত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। সত্ত্ব পরিবর্তন হওয়া মানে হচ্ছে কি? সত্ত্বগত উপযোগ তৈরি হওয়া। তাহলে আমরা এখানে উৎপাদনের এই যে উদ্দীপকটির মাধ্যমে আমরা উৎপাদনের রূপগুলো দেখে ফেললাম। উৎপাদনের কি কি রূপ দেখলাম? এক হচ্ছে সত্ত্বগত উপযোগ, সময়গত উপযোগ, স্থান বা কালগত উপযোগ, সময় বা কালগত উপযোগ, স্থানগত উপযোগ, রূপগত উপযোগ। এছাড়াও আরো একটা উপযোগ আছে, যেটাকে বলে হচ্ছে সেবাগত উপযোগ, যেটা অবশ্যই এখানে নাই। সেবাগত উপযোগ বিভিন্ন সেবা প্রদান করে যে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে বলে সেবাগত উপযোগ। যেমন হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তাররা সেবা দিয়ে থাকে। তাছাড়া
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা সেবা দিয়ে থাকে, শিক্ষা দিয়ে থাকে। এই শিক্ষা দেওয়াটা এটাও এক ধরনের সেবাগত উপযোগ, কারণ এদের এখানে কিন্তু এই উপযোগের কিন্তু বিনিময় মূল্য আছে। আমাদের উৎপাদনের একটা কথা ছিল যে সেখানে অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। ডাক্তার যে সেবাটা দিয়ে থাকেন সেখানে যেমন বিনিময় মূল্য আছে, শিক্ষক যে সেবাটা দিয়ে থাকেন সেখানেও বিনিময় মূল্য আছে। অতএব এগুলোকে বলা চলে যে সেবাগত উপযোগ। তাহলে আমরা উৎপাদনের কয়টি রূপ দেখলাম? সত্যগত উপযোগ অর্থাৎ মালিকানা পরিবর্তন করা, সময়গত উপযোগ মানে একটি সময় উৎপাদিত পণ্য বিভিন্ন সময় ধরে সেটা বিভিন্ন ব্যবহারকারীর কাছে পৌঁছানো, এটাকে বলে সময়গত উপযোগ। আবার বলছি স্থানগত উপযোগ, যখন এক স্থানে উৎপাদিত পণ্য বিভিন্ন পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হচ্ছে তখন সেটাকে স্থানগত উপযোগ বলছে। আবার রূপগত উপযোগ, যখন বিভিন্ন প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে নতুন নতুন উপযোগ তৈরি, নতুন নতুন পণ্য তৈরি করা হচ্ছে তখন সেটাকে রূপগত উপযোগ বলছে। আর সেবাগত উপযোগ বলছে যে যখন সেবা প্রদানের মাধ্যমে কোনো নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেবাগত উপযোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কি শিখলাম? উৎপাদন। উৎপাদন কাকে বলে? আর কি শিখলাম? উৎপাদনের বিভিন্ন রূপ। আশা করি তোমাদের বিষয়টি আমি মোটামুটি একটু বলতে পেরেছি। তোমরা বিষয়টি ক্লাসটা দেখবে ভালো করে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে, এবং এরকম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।